মেঘের অসুস্থতার কথা শোনা মাত্র তানভীর আঁতকে ওঠে। তার অক্লিষ্ট মন দৌড়মন্নস্যে ছেয়ে গেছে। দ্রুত রওনা দিল। ততক্ষণে বন্যারা মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেছে। তানভীরকেও জানিয়ে দিয়েছে। ডাক্তার মেঘকে চেক করছেন। বন্যা মেঘের পাশে বসে আছে। তার মধ্যে তানভীর ছুটে এসে রুমে ঢুকে ডাক্তারকে দেখেই থমকাল। দরজার সামনে মিনহাসরা থাকায় রুমটা চিনতে অসুবিধা হয়নি। ডাক্তার বেরিয়ে যেতেই তানভীর মেঘের কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে আর্তনাদ করে বোনকে ডাকতে শুরু করলো। বন্যা চোখ নামিয়ে চুপচাপ বসে আছে। অকস্মাৎ তানভীরের ফোনে কল আসছে। তানভীর পকেট থেকে ফোন বের করে আঁতকে উঠে বলল, সর্বনাশ! বন্যা চোখ সরু করে তানভীর দিকে তাকালো। তানভীর নিজের চোখ মুখ মুছে গলা খাঁকারি দিয়ে কল রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমার বউ কোথায়? কতগুলো কল দিছি, কল রিসিভ করছে না কেন? তানভীর কি বলবে বুঝতে পারছে না। চোখের সামনে বোনের নিথর দেহ পড়ে আছে। এই অবস্থায় ফোনের অপর পাশের মানুষটাকে মিথ্যা বলার সাধ্যও তার নেই। আগেরবার অসুস্থতার কথা লুকাতে গিয়ে বড়সড় ধাক্কা খেতে হয়েছে। এবার সে সত্যি নিরুপায়। তানভীর অত্যন্ত নমনীয় কণ্ঠে আস্তে করে জবাব দিল, বনু আমার সামনেই আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ফোনটা ওকে দে। পরপর ঢোক গিলে তানভীর শীতল কণ্ঠে বলল, বনু কথা বলার অবস্থাতে নেই। আবির আর্তনাদ করে উঠল, কেন? কি হয়েছে ওর? সেন্স হারিয়ে ফেলছিল। এখনও। এটুকু বলার আগেই আবিরের হুঙ্কার শুরু হলো। মুহূর্তেই মাত্রাতিরিক্ত রেগে গেছে। আবিরের মেজাজ তুঙ্গে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তানভীর কপালে কয়েকস্তর ভাঁজ ফেলে শক্ত করে চোখ বন্ধ করে নাকে মুখে হাত চেপে আবিরের ঝাড়ি খাচ্ছে। বন্যা নির্বাক চোখে তানভীরের অভিমুখে তাকিয়ে আছে। ফোনের অপর পাশের মানুষটা আবির ভাইয়া, এটা বুঝতে বন্যার খুব বেশি সময় লাগলো না। মেঘের অসুস্থতার কথা শুনে টানা 17 দিন মেঘের সাথে কোনো কথা বলেনি। অনেক চেষ্টার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন আবারও অসুস্থতার কথা শুনলে আবির ঠিক কী করবে এটা ভেবেই বন্যা ভয় পাচ্ছে। আবির যদি আবারও কথা বন্ধ করে দেয়, তখন মেঘেরই বা কী হবে? তানভীর আর একটা শব্দও বলেনি। আবির নিজের মতো বেশ কিছুক্ষণ চেঁচিয়ে কল কেটে দিয়েছে। এই অবস্থায় আবিরের করণীয় কিছুই নেই। তানভীর চোখ মুখ মুছে স্বাভাবিক কণ্ঠে শুধালো, বনুর কি হয়েছিল? বন্যা শান্ত স্বরে সব বলল। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল। তবে তানভীরকে দেখেই আতঙ্কিত হলো। তানভীর আবিরকে বললে আবির আর কথা বলবে না, এই ভয়ে মেঘও সিটিয়ে গেছে। তানভীর কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, এখন শরীর কেমন? ঠিক আছিস? মেঘ আস্তে করে বলল, হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে মিনহাজ রিপোর্ট নিয়ে আসছে। তানভীর রিপোর্টটা হাতে নিয়ে ভালোভাবে পড়তে লাগলো। প্রেশার স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। সিস্টোলিক রক্তচাপ 120 মিলিমিটার মার্কারি থাকার জায়গায় 100-তে নেমে গেছে। অন্যদিকে ডায়াস্টোলিক রক্তচাপ 80 মিলিমিটার মার্কারির পরিবর্তে 60-এ চলে আসছে। শরীরে হিমোগ্লোবিনও স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে গেছে। খাওয়া দাওয়ার অনিয়ম, শরীরের প্রতি অযত্ন, তার সাথে অতিরিক্ত মানসিক চাপ তো লেগেই আছে। সব কিছুর চাপেই সেন্স হারিয়ে ফেলেছিল। তানভীর মেঘকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, তোকে আমার আর কিছুই বলার নেই। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। মেঘ শান্ত কণ্ঠে বলল, বাসায় কাউকে কিছু বলো না প্লিজ। তানভীর রাগী স্বরে বলল, আমার তো ইচ্ছে করছে। এটুকু বলেই থেমে গেল। সামান্য কথাতেই মেঘের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তানভীর মেঘের চোখ মুখ দেখে তপ্ত স্বরে বলল, ঠিক আছে, বাসায় বলবো না, কিন্তু তোকেও ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। করবি তো? করব। মেঘের শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর মেঘকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। তানভীর আর বন্যা দুজন মেঘের দুপাশে হাঁটছে। মিনহাজ, তামিম আর সাদিয়া তাদের পেছনে। ক্লিনিকের সামনে এসে তানভীর মিনহাজ আর তামিমকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, বাইকটা বাসায় দিয়ে আসতে পারবে? জি ভাইয়া। তানভীর পকেট থেকে চাবি বের করে মিনহাজকে দিয়ে দিল। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আপনারা কিভাবে যাবেন? আমরা রিকশায় চলে যাব, সমস্যা নেই। আচমকা আয়েশার সঙ্গে দেখা। আয়েশা এদিকেই যাচ্ছিল। তানভীরের কণ্ঠ শুনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তানভীর? মিনহাজরা বাইকের কাছে যেতে গিয়েও থমকাল। মেঘ কপাল গুটিয়ে মেয়েটাকে দেখছে। প্রথম দিন কেবল চোখ আর হাত পা দেখা গেলেও আজ তার মুখও খোলা। অনেক বছর পর দেখায় আয়েশাকে চিনতে মেঘের বেশ কিছুটা সময় লাগলো। বন্যা নিষ্পলক চোখে তাকিয়ে আছে, মুখে গাম্ভীর্যের ভাব।
আয়শা নিজের মতো কত কি বলছে, মেঘের খোঁজ নিচ্ছে। এদিকে মেঘ তেলে বেগুনে চলছে, গায়ের জোরের অভাবে কিছু করতেও পারছে না। আয়শা ধীর কণ্ঠে বলল, কার কি হয়েছে? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, বনু অসুস্থ। এই কথা শুনে মেয়েটা একদম উতলা হয়ে গেছে। মেঘের কাছে এগিয়ে আস্তে আস্তে বলল, হায় হায়, আমার ননদের আবার কি হয়েছে? মেঘ রাগে ফোঁস করে উঠল, আমাকে একদম ননদ বলবেন না, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। মেয়েটা আরেকটু এগুতেই তানভীর হুঙ্কার দিল, আমার বোনকে ছোঁয়ার চেষ্টাও করবে না। বন্যা মুখ গোমড়া করে নিয়ে দৃষ্টিতে দুই ভাই বোনের কর্মকাণ্ড দেখছে। আয়েশ এবার মোলায়েম কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে ধরলে কি হবে? জান। শব্দটা বলতে দেরি হয়েছে, আয়েশার গালে তানভীরের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়তে দেরি হয়নি। থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই খানিকটা কেঁপে উঠেছে। তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার করল, আজকের পর আর কোনো দিন আমার সামনে নাটক করতে আসবে না। শুধুমাত্র মেয়ে বলে আর আমি মেয়েদের সম্মান করি বলে আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি, নয়তো বহু আগেই তানভীরের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম। আমায় খারাপ হতে বাধ্য করো না। আয়েশার গালে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেছে, গালে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে চলে যাচ্ছে। তামিম মিনহাজের দিকে তাকিয়ে বিড়বিড় করল, মেয়েটার আজ খবর আছে। তানভীর ভাইয়ের হাতের থাপ্পড় যে একবার খেয়েছে একমাত্র সেই বোঝে। তুই কি বলিস? মিনহাজ কপালে কয়েকটার ভাঁজ ফেলে তপ্ত স্বরে বলল, অতীত খুব ভয়ানক জিনিস, মনে করাতে যাস না, তার থেকে বরং চল। তানভীর রিক্সার জন্য কিছুটা সামনে চলে গেছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, খুব তো গাল ফুলিয়ে রাখছিলি, এখন দেখছিস আমার ভাইকে? ভাইয়ের জীবনে জলজান্ত এক ডানাকাটা পড়ে থাকতে ভাইয়ের ডানাকাটা পেতনি প্রেমে পড়বে? জীবনেও না। বন্যা মুচকি হেসে বলল, এখন এত কথা না বলে নিজের যত্ন নিয়েন, আবির ভাইয়া কিন্তু ওনাকে খুব ছাড়ছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আমার অসুস্থতার কথা আবির ভাই শুনে ফেলছেন? আমি আরও না করছি যেন বাসার কাউকে না বলে। আবির ভাইয়া যখন কল দিয়েছে তখন তোর সেন্স ছিল না। আমি শেষ। আর একটা সপ্তাহ পরে সেন্স হারালে কি এমন ক্ষতি হতো? উফ, ভালো লাগে না। এর মধ্যে তানভীর রিক্সা নিয়ে হাজির। বন্যার থেকে বিদায় নিয়ে তানভীরের সাথে বাসার দিকে চলে গেছে। মালিয়া খানরা তখন ড্রয়িং রুমে বসে পিঠা বানাতে ব্যস্ত। মেঘকে দেখে হাসি মুখে বললেন, মেঘ, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, পিঠা বানাতে হবে। মেঘ কিছু বলার আগেই তানভীর পেছন থেকে বলল, বনুকে পিঠা বানাতে বলো না বড় আম্মু, ওর এখন ঘুমানো প্রয়োজন। আকলিমা খান প্রশ্ন করলেন, তোমার হাতে কি তানভীর? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু না, ফল আর কিছু খাবার। ফল তো বাসায় আছে, এগুলো শুধু বনুর, এখানে কেউ যেন হাত না দেয়। আর হ্যাঁ, এগুলো যেন দুদিনের মধ্যে শেষ হয়। শেষ কথাটা মেঘের দিকে তাকিয়ে বলেছে। মেঘ চোখ সরিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়েই শুয়ে পড়েছে। শরীর এখনো বেশ দুর্বল, সারাক্ষণই মাথা ঘোরাচ্ছে। ফোন হাতে নিয়ে আবিরকে কল দিতে গিয়েও থেমে গেছে। 2-3 ঘন্টা ঘুমিয়ে প্রায় 4টার দিকে সজাগ হয়েছে। ঘুম ভাঙতেই সবার আগে ফোন চেক করলো, কিন্তু আবিরের মেসেজ কল কিছুই আসেনি। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে ভয়ে ভয়ে কল দিল। 10 থেকে 12 সেকেন্ড রিং হওয়ার পর আবির কল রিসিভ করলো। মেঘ অত্যন্ত মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? কিছু না। খেয়েছেন? না। কেন? খেতে ইচ্ছা হয়নি। আপনি কি রাগ করেছেন? জানি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে সেন্স হারাইনি। জানি। তাহলে এমন করছেন কেন? এমনি। মেঘ এবার শীতল কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি কবে আসবেন? জানি না। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ঠিক আছে, রাখি। আবিরের নিরুদ্বেগ জবাব, ইচ্ছে। বন্যা বিকেলে টিউশন শেষ করেই তানভীরকে কল দিল। অনেকদিন যাবৎ তানভীরের সাথে ঠিকমতো কথা হয় না বন্যার। দেখা হলেও রেগে থাকে সবসময়। আজ আয়েশার প্রতি তানভীরের এমন আচরণ দেখে বন্যার মনে কিছুটা আশার আলো ফুটেছে। বন্যা এতদিন পর নিজে থেকে কল দিয়েছে, এই খুশিতে তানভীর শোয়া থেকে লাফিয়ে উঠেছে। তৎক্ষণাৎ কল রিসিভ করলো। বন্যা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, এই যে ভিলেন, আপনি কি ফ্রি আছেন? তানভীর নিঃশব্দে হেসে বলল, 500% ফ্রি আছি, বলো। বন্যা মুচকে হেসে বলল, আপনার বোনকে ফোনে পাচ্ছি না, তার খোঁজ নিতে কল দিয়েছি।
তানভীরের হাসি মুখ পুনরায় গম্ভীর হয়ে গেছে। শ্বাস ছেড়ে বলল, এজন্যই কল দিয়েছ? বন্যা ঠোঁটে হাসি রেখে উল্টো প্রশ্ন করল, কল দেওয়ার আর কোনো কারণ আছে নাকি? তানভীর গুরুতর কণ্ঠে জবাব দিল, না। আচ্ছা বাদ দাও, ওয়েট, বোনকে ডেকে দিচ্ছি। আপনি কি করছিলেন? তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে বলল, কল্পনা করছিলাম। কি? বলা যাবে না। নাও, বনুর সাথে কথা বলো। মেঘকে ফোন দিয়ে তানভীর চলে গেছে। 2-3 দিন যাবৎ আবিরের সঙ্গে মেঘের তেমন কথা হয় না। মেসেজ দিলে আবির হ্যাঁ হুঁ আচ্ছা জানি না বলেই রিপ্লাই করে। কল দিলে এমনভাবে কথা বলে যেন তার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মন খারাপ করে মেঘও তেমন কল দেয় না। সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া মেঘের আর কোনো কাজই নেই। মাঝে মাঝে বন্যার সাথে একটু আধটু দুষ্টুমি করে। সন্ধ্যার দিকে তানভীর বাসা থেকে বের হলেই মেঘ রান্না করতে চলে যায়। টুকটাক রেসিপি ট্রাই করে আর মিম আদিকে নিয়ে খায়। আজ সকাল থেকে আবিরকে বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির নেটে নেই, ফোনও বন্ধ। এদিকে তানভীরও বাসায় নেই। মেঘ একে একে সবার নাম্বার থেকেই চেষ্টা করেছে, কিন্তু আবিরের নাম্বার বারবার বন্ধ বলছে। ঘড়িতে তখন বিকেল 4:26। মেঘ গভীর ঘুমে নিমগ্ন, নিঃশ্বাস এলোমেলো। বুকের ওপর রাখা ফোনটাকে জড়িয়ে ধরে স্বপ্নদেশে পাড়ি দিয়েছে। মলিন চেহারা, চোখের কার্নিসে স্পষ্ট পানির দাগ দেখা যাচ্ছে। আবির মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আতরে চেয়ে আছে। বুকের ভেতর অনবরত ধ্রিম ধ্রিম কম্পন হচ্ছে। প্রায় 5 মাস পর আবিরের বক্ষ পিঞ্জরে আবদ্ধ হৃদয়টা স্বস্তি পেয়েছে। এতদিন পর নিজের প্রেয়সীকে এত কাছে পেয়েছে। আবির এক দৃষ্টিতে মেঘকে পরখ করছে। আপাদমস্তক দেখে ঘুমন্ত মেঘের পাশে বসে অতি সন্তর্পণে বুকের উপর থেকে আলতো হয়ে ফোনটা তুলে নিল। হোম স্ক্রিনে নিজের ছবিটা দেখে মলিন হেসে ফোনটা একপাশে রেখে দিয়েছে। চোখের কার্নিসে জমে থাকা অশ্রু মোলায়েম হাতে মুছে পরপর মেঘের কপালে গলায় হাত রেখে জ্বর পরীক্ষা করছে। কিছুটা সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। হৃদয়ের অন্তঃস্থলে জাগ্রত প্রেমানুভূতিতে আর চাপিয়ে রাখতে পারছে না। আনমনে মেঘের অদৃষ্ট ঠোঁট ছোঁয়ালো। গাল ভর্তি আবিরের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেঘের ঘুমন্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সদ্য শাওয়ার নিয়ে আসায় আবিরের গা থেকে এক অন্যরকম সুঘ্রাণ মেঘের নাসরন্ধে প্রবেশ করছে। মেঘ ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল। আবির সঙ্গে সঙ্গে সরে গেছে। বসা থেকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুস্থির কণ্ঠে ডাকল, মেঘ। মেঘের উত্তর না পেয়ে আবির ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকল, স্প্যারো। ঘুমন্ত মেঘ আধো আধো কণ্ঠে বলল, হুম। আবিরের আঁখি যুগল প্রশস্ত হলো। ঠোঁটে হাসি রেখে এবার শক্ত কণ্ঠে বলল, এই যে ম্যাডাম। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই তার স্বপ্নের রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করল। আবিরকে দেখেই স্তব্ধ হয়ে গেছে। দু চোখ যেন এখনই কোটর ছেড়ে বেরিয়ে আসবে। মেঘ মুগ্ধ আঁখিতে প্রিয় মানুষটার মুখের পানে তাকিয়ে আছে। বরাবরের মতো হৃদয় তোলপাড় শুরু হয়ে গেছে। সত্যিই কি কল্পনা বোঝার আগেই শোয়া থেকে এক লাফে উঠে বসল। অকস্মাৎ এমন কাণ্ডে আবিরের নিঃশ্বাস আটকে গেছে। পরপর বুক টান করে সোজা হয়ে দাঁড়ালো। ঘুমের ঘোরে মেঘ অবাক চোখে আবিরকে দেখছে। আচমকা বসা থেকে এক লাফে আবিরকে জড়িয়ে ধরল। ঠিক জড়িয়ে ধরা বলে না এটাকে। মেঘের দুপা মাটি থেকে প্রায় এক হাত উপরে। আকস্মিক ঘটনায় আবির এক পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরল। আবিরের এক হাত মেঘের পিঠে, আর এক হাত কোমরের উপরে শক্ত করে ধরে আছে। মেঘ অর্ধ ঘুমে থাকলেও আবির পুরোপুরি সজ্ঞানে আছে। আবিরের শিরা উপশিরায় তুফান চলছে। উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত ঘাড়ে পড়ছে। দুজনের হৃৎপিণ্ডের ধূপগানি তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে। গাত্র জুড়ে অদ্ভুত শিহরণ জাগছে। মেঘের দু চোখ ছলছল করছে। ঘন ঘন শ্বাস ছেড়ে অকস্মাৎ কাঁদতে শুরু করেছে। আবির তখনও শক্ত হস্তে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে। মেঘ কোন ঘরে আটকে আছে সে নিজেও বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে নিজের মণিকোঠায় জমে থাকা অভিযোগগুলো ব্যস্ত কণ্ঠে জাহির করছে। মেঘ কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল, আপনি আপনি এত নিষ্ঠুর কেন? মেঘ কি ভেবে হঠাৎ আবিরকে ছেড়ে দিয়েছে। আবিরও আস্তে আস্তে ছাড়ল। মেঘের দুপা আবিরের বৃহৎ পদযুগলের উপর পড়ল। আবির মেঘকে জড়িয়ে ধরে রেখেই সম্পূর্ণ ঘুরিয়ে মেঘকে দেয়াল ঘেঁষে দাঁড় করালো। তাৎক্ষণিক ঘটনায় মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে। আবির ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের চোখের পানি মুছে কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, সরি, আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না। কাঙ্ক্ষিত ব্যক্তির কোমল কণ্ঠের জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেছে। মেঘের পা তখনও আবিরের পায়ের উপর। আবির এগোতে মেঘ পেছাতে চেষ্টা করল, কিন্তু কয়েক ইঞ্চির গ্যাপ মুহূর্তেই ফুরিয়ে গেল। আবির মাথা নিচু করে মেঘের কানের কাছে মুখ নামিয়ে এনে পাতলা অধর নেড়ে পিড়পিড় করে বলল, খুব তো মিস ইউ করছিলেন। তা ঠিক কতটুকু মিস করছেন দেখি।
মেঘের ঠোঁট কাঁপছে ফিনফিন করে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ক্ষণিকের জন্য ভেতরটা অনুভূতি শূন্য হয়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মুখ তুলে মেঘের নিরুদ্বেগ চেহারা পানে তাকালো। আবিরের এক হাত তখনও মেঘের পিঠ আঁকড়ে ধরে আছে, অন্য হাতে মেঘের এলোমেলো চুলগুলো ঠিক করে মেঘের ডান হাতটা আবিরের বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে বলল, তোর শূন্যতায় আমার অনুভূতির দেয়াল ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমার ভগ্ন হৃদয়ের কম্পন কি তুই টের পাচ্ছিস? বুঝতে পারছিস কতটা মিস করেছি তোকে? আবিরের হৃদস্পন্দন অস্বাভাবিক তীব্র। আবিরের বক্ষস্থলে হাত রাখায় মেঘের সর্বাঙ্গে কম্পন শুরু হয়ে গেছে। চিরচেনা মানুষটার গায়ের গন্ধ, স্পর্শ, মায়াবী কণ্ঠ, নিঃস্বার্থ দৃষ্টি, সবেতে মেঘ মাতাল প্রায়। কয়েক মুহূর্তের মধ্যে ক্ষতবিক্ষত হৃদয়ের হাহাকার অশ্রুরূপে গড়িয়ে পড়ল। মেঘের হাত আর পিঠ ছেড়ে আবির এবার শান্ত হস্তে মেঘের দু চোখ মুছে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর আমার কারণে তোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দেব না আমি, প্রমিস। কথাটা বলতে বলতে মেঘের কপালে দীর্ঘ এক চুমু দিল। অমনি মেঘ পাথর বনে গেছে। আবিরের পায়ের উপর থেকে মেঘের পা সরে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। দু চোখ পূর্বের তুলনায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে। প্রায় 2 বছরের জমে থাকা অনুভূতিগুলো এলো পাথাড়ি ছুটছে। মেঘের এলোমেলো নিঃশ্বাস আবিরের বুকে লাগছে। প্রায় মিনিট খানেক পর আবির কিছুটা সরে দাঁড়ালো। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির শেষবারের মতো মেঘের চোখ মুখ মুছতে মুছতে শক্ত কণ্ঠে বলল, আজ এই মুহূর্ত থেকে তোর চোখে সুখের অশ্রু ব্যতীত আমি আর কিছুই দেখতে চাই না। মেঘকে ছেড়ে চলে যেতে নিয়ে আবারও থমকালো। কোমল কণ্ঠে বলল, তোর গিফট টেবিলে রাখা আছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে। 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। মেঘ নির্বাক চোখে আবিরের পানে তাকিয়ে আছে। মেঘ দেয়ালে গা হেলিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো স্বপ্ন, কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত হতবাক থেকে আচমকা বিছানায় শুয়ে পড়ল। শরীরের দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘণ্টাখানেক পর হঠাৎ হইচইয়ের শব্দে মেঘের ঘুম ভাঙে। শোয়া থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে চোখ পড়ে টেবিলের দিকে। টেবিলের উপর একটা গিফট বক্স রাখা। মেঘ হকচকিয়ে উঠে বক্সের কাছে এগিয়ে গেল। তৎক্ষণাৎ 1 ঘন্টা আগের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাই কি সত্যি চলে আসছেন? এক দৌড়ে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে মুখ ঠিকমতো না মুছেই ছুটল। আশপাশ না তাকিয়ে অন্তহীন পায়ে ছুটে আচমকা সিঁড়ি এসে থামল। আবির নিচ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন দৃষ্টি দেখে মেঘ হতভম্ব হয়ে গেছে। চোখ নামিয়ে ধীর গতিতে নামতে শুরু করলো। মিমার আদি গিফট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ কাছাকাছি আসতেই আবির সস্নেহে জিজ্ঞেস করলো, কেমন আছিস? কিছুটা দূরেই হালিমা খান আর মালিহা খান দাঁড়ানো। মেঘ চোখ তুলে থাকাতেই চোখাচোখি হলো দুজনের। আবিরের দু চোখে শানিত প্রেমানুভূতি, যা লুকাতে অক্ষম সে। মেঘ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হালিমা খান বলে উঠলেন, সেই কখন আসছিস, এখনো কিছু খাসনি? আগে থেকে জানিও আসিসনি। কি খাবি বল? আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই শান্ত স্বরে বলল, শুনলাম তোমার মেয়ে পকোড়া বানাতে এক্সপার্ট। জিজ্ঞেস করো আমাকে বানিয়ে খাওয়াবে কিনা। হালিমা খান হেসে বললেন, এ আবার কেমন কথা? তোকে খাওয়াবে না কেন? এই মেঘ, আয়। মালিয়া খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, রাতে কি খাবি? আবির সরল কণ্ঠে বলল, তোমার যা ইচ্ছা তাই রান্না করো। মালিয়া খান আবারও বললেন, তুই আসবি এটা আগে জানাসনি কেন? তোর রুমটা পরিষ্কার করা হয়নি। সেদিন তানভীর দেখলাম কোনো মতে পরিষ্কার করেছে। আবির মলিন হেসে বলল, সমস্যা নেই, আমি সব কিছু পরিষ্কার করেছি। আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। মেঘকে পাকোড়া নিয়ে আসতে দেখে ইচ্ছেকৃত গান শুরু করলো, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি। মেঘ মুখ ফুলিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতে আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে পড়ল, আজ আসবেন এটা আগে জানালেন না কেন? জানালে কি সারপ্রাইজ থাকতো?
মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ দিতে কে বলছিল আপনাকে? আবির গম্ভীর কণ্ঠে শোধালো, দুদিন পর পর অসুখ বাঁধাতে কে বলেছিল আপনাকে? এর মধ্যে আলী আহমদ খান বাসায় আসছেন। ওনাকে দেখেই মেঘ দ্রুত রান্নাঘরে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করলো। ঘণ্টাখানেক পর তান ফিরে আসছে। আবিরকে দেখেই জড়িয়ে ধরে বলল, ভাই, আমি ক্লান্ত, পরিশ্রান্ত। আবির মুচকি হেসে জানালো, অফিসিয়াল দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আরেকটু সহ্য করে নে। আজ অনেকদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে। যদিও মোজাম্মেল খান বাসায় নেই, ইকবাল খান আজই বাসায় এসেছেন। আলী আহমদ খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার না আরও 3 দিন পর আসার কথা ছিল? জি আব্বু, কিন্তু কাজ শেষ হয়ে গেছে, তাই চলে এসেছি। সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে? শেষ। আবির প্রশ্ন করল, সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আগামীকাল জয়েন করবে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি আপনার সিদ্ধান্তেই অটল থাকবেন? কাকামণি আবিরের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বললেন, ভাইজান, আমারও মনে হচ্ছে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আলী আহমদ খান খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বললেন, মানুষকে ভালো হবার সুযোগ করে দিতে হয়। আবির এবার ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, যদি তার কারণে কখনো কোম্পানির উপর নেতিবাচক প্রভাব পড়ে, তখন কেউ আমাকে বাধা দিতে আসবেন না। আলী আহমদ খান চলে গেছেন। ইকবাল খান দু একটা কথা বলে নিজেও উঠে গেছেন। আবির আর তানভীর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে। আগের তুলনায় আবির একটু মোটা হয়েছে, দেখতেও কিছুটা ফর্সা লাগছে। মেঘ মিটিমিটি হাসছে আর খাচ্ছে। হঠাৎ আবিরের নজর পড়তেই ভ্রু নাচালো। মেঘ থতমত খেয়ে চোখ নামিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করেই আবির ঘুমাতে চলে গেছে। আজ সিফাত নামক ছেলেটা জয়েন করবে। আবির, আলী আহমদ খান আর ইকবাল খান তিনজনই অফিসে আছে। সিফাত এসে আলী আহমদ খান আর ইকবাল খানের সাথে কথা বলে আবিরের মুখোমুখি হলো। আবির কপাল কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। সিফাত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনি তাহলে সাজ্জাদুল খান আবির? জি। কোনো সমস্যা? সিফাত হেসে বলল, না, আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, অফিসে স্যার বলতে শিখুন। সরি, স্যার। আবির ভ্রু কুঁচকে বলল, নিজের কাজে মনোযোগ দেন। আবির চলে গেছে। সিফাত নীরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। এদিকে মোজাম্মেল খান একের পর এক কল দিয়ে যাচ্ছেন। আবির নিজের কেবিনে গিয়ে কল রিসিভ করতেই মোজাম্মেল খান রাজভারী কণ্ঠে শোধালেন, আটকাতে পেরেছো? না। আমি জানতাম, তোমার আব্বুকে আমি খুব ভালোভাবে চিনি। উনি যা বলবেন তাই করবেন, কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মেলাবেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, কিছু করার নেই চাচ্চু, এখন আমাদের কি সাবধানে থাকতে হবে। আবির বিকেল দিকে নিজের অফিসে আসছে। রাকিব রাসেলের সাথে অনেকদিন পর দেখা। অফিসের কাজ শেষে সবাইকে ছুটি দিয়ে 3 বন্ধু গল্প করতে বসেছে। অনেক দিনের জমানো কথা, অফিসের বিভিন্ন কাজ, পার্সোনাল লাইফ, সব বিষয়ে গল্প চলছে। রাসেল হঠাৎ প্রশ্ন করল, আবির, বিয়ে কবে করছিস? আবির মলিন হেসে জবাব দিল, করব করব। সেটা কবে? আর তোর শ্বশুর আসবে কবে? আমার শ্বশুর আসলেই ধামাকা হবে। কেন? 6 মাস সময় যে ঘনিয়ে আসছে। 6 মাস সময় যে ঘনিয়ে আসছে। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, তুই কি ভেবেছিস, বাসায় আগে কথা বলবি নাকি মেঘকে আগে জানাবি? মেঘকে জানিয়ে তারপর বাসায় বলবো, তবে সেটা একই দিনে। আমি ওকে কোনো প্রতিশ্রুতি দিব না, ডিরেক্ট বিয়ের অফার দিব। আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে। বাড়িতে বিয়ের আমেজ থাকবে। এর মধ্যে মেঘের কল আসছে। রাসেল উকি দিয়ে নামটা দেখে একগাল হেসে বলল, ওনার নাম নিতেই কল চলে আসছে, উনি অনেকদিন বাঁচবেন। আবির মুচকে হেসে উত্তর দিল, বাঁচতে তো হবেই, ওর কিছু হলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। আবির কল রিসিভ করে মৃদু স্বরে বলল, সারাদিনে এই মনে পড়ল? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনিও তো কল দেননি, ফুফিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করছেন, আপনার কি আসতে দেরি হবে? না, এখনই আসতেছি। আবির তাদের থেকে বিদায় নিয়ে যেই উঠতে যাবে, রাকিব আনমনে ডাকল, আবির, বল, তোর আব্বু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে জবাব দিল, মরে যাব। রাসেল বলল, ফাজলামি করিস না, সিরিয়াসলি বল। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর কি মনে হচ্ছে আমি ফাজলামি করতেছি? আব্বু চাচ্চু সহজে মেনে নিলে ভালো,
যদি বলে মেঘকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে, তাহলে আরও ভালো। কিন্তু যদি বলে মেঘকে রেখে একা বেরিয়ে যেতে, তারপর কী হবে আমি জানি না। তবে এটাই সত্যি যে মেঘকে না পেলে আমি মরে যাব। আবির বাসায় ফিরতেই আবিরের ফুফি আবিরকে ডেকে নিয়ে গেছেন। মাহমুদা খান চিন্তিত স্বরে জানতে চাইলেন, কী সিদ্ধান্ত নিয়েছিস? বাসায় কবে বলবি? 8-10 দিনের মধ্যেই বলবো। তোর আব্বু কিন্তু তোর উপর ভীষণ রেগে আছে। সেদিন অনেক কিছু বলতে ছিল। সাবধান। তুমি কিসের জন্য তো ভয় পাচ্ছ? বাড়ি থেকে বের করে দেবে এই ভয়? সম্পর্ক ছিন্ন করার ভয় পাচ্ছি। আবির মলিন হেসে বলল, উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন, আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব। প্রয়োজনে সুপার গ্লু দিয়ে সম্পর্ক জোড়া লাগাবো। যাই হয়ে যাক না কেন, গ্লু নষ্ট হবে না। সিরিয়াস বিষয় নিয়েও তুই মজা করছিস। আবির ফুফির দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে ডাকল, ফুফি। হ্যাঁ বল। আমি যদি মারা যাই, তুমি কি আমায় মিস করবা? মেহমুদা খান আবিরের কান চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বললেন, তোর সাহস কতটুকু হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলিস? আবির আর্তনাদ করে উঠল, সরি বুপ্পু, সরি। আর বলবো না। আবির বাসায় ফিরেছে। আবির বাসায় ফিরেছে 3 দিন হলো। মোজাম্মেল খান এখনও বাসায় ফেরেননি। আজ শুক্রবার হওয়ায় তানভীর আবির দুজনেই বাসায়। গত 5 মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারের রাত জাগার অভ্যাসটা একদম কেটে গেছে। আবির সকালে নাস্তা করে সেই যে রুমে গেছে আর বের হওয়ার নাম নেই। বাড়িতে আসার পর থেকে মেঘের সাথে কথাও কমে এসেছে। চোখের ইশারায় টুকটাক দুষ্টামি করলেও মুখে কিছুই প্রকাশ করে না। 11টার দিকে মেঘ আবিরের রুমের সামনে আসছে। আবির দু চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। মেঘ পা টিপে টিপে রুমে ঢুকে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। অকস্মাৎ আবির বলে উঠল, একটা অবোধ বালকের দিকে কুনজর দিতে আপনার লজ্জা লাগে না? মেঘ ভেঙচি কেটে জবাব দিল, কে অবোধ? আপনি? তা নয় তো কে? কেন আসছিলেন? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকে বেরিয়ে হন না, কারোর সাথে কথা পর্যন্ত বলেন না। কি হয়েছে আপনার? আবির শোয়া থেকে উঠে বসে মুচকি হেসে বলল, ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিনেই আপনার মতো একটু সুন্দর হয়ে যাব। মেঘ সশব্দে হেসে বলল, পারবেন না। কেন? এমনি। আবির বসা থেকে উঠে রুম থেকে বেরোতে হতে বলল, ওয়েট, আজ রূপচর্চা করে হলেও সুন্দর হয়েই ছাড়ব। মেঘ হাসতে হাসতে বলল, আপনাকে সুন্দর হতে হবে না, আপনি এমনিই সুন্দর আছেন। আবির ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেছে। তানভীরের রুম থেকে তানভীরকেও টেনে নিয়ে গেছে। ফ্রিজ থেকে দুটো শসা বের করে ঠান্ডা শসাই কেটে চোখে দিয়ে বসেছে। সাথে একটা ন্যাচারাল প্যাক বানিয়েও মুখে লাগিয়েছে। সামনের প্লেটে আবির আরও কিছু শসা কেটে রেখেছে। তানভীর চোখের শসা রেখেই হাত বাড়িয়ে একটা একটা করে সব খেয়ে ফেলছে। ওদের কাণ্ড দেখে মেঘ আর মিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ভিডিও করে বন্যাকেও পাঠিয়েছে। এর মধ্যে আদি আসছে। ওদের চোখ মুখ দেখে আদি উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া, ভাইয়া তোমরা কি দিয়েছো? আমিও দিব। মেঘ শান্ত কণ্ঠে বলল, আয়, আমি তোকে দিয়ে দিচ্ছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আজ আমার যত্ন নেওয়ার কেউ নেই বলে? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আপনারা চাইলে আমি আপনাদের ফেসিয়াল করে দিতে পারি। হঠাৎ বাইরে আলেমত খানের কণ্ঠ শুনে আবির আর তানভীর উঠে যে যার মতো দৌড়। যেতে যেতে তানভীর বলল, থাক বাবা, আর একদিন, আজকের মতো পালাই। তানভীর নিজের রুমে পড়তেছে। যদিও পড়াশোনার প্রতি তার প্রবল বিতৃষ্ণা, কিন্তু কিছু করার নেই। আবিরের সাপোর্ট, মেঘের জেদ, বন্যাকে নিজের করে পাওয়ার ইচ্ছে, আর এই সব কিছু পূরণ করতে পড়াশোনার কোনো বিকল্প নেই। আগামী সপ্তাহে কোচিংয়ে ভর্তি হবে, তাই আগে থেকেই বইগুলো একটু দেখে নিচ্ছে। হঠাৎ আবির দরজায় দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আসবো? আসো, তোমার আবার অনুমতি নিতে হয় নাকি? আবির দরজা চাপিয়ে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, এই পড়াশোনা কতদিন চলবে? তানভীর চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সরকারি চাকরি করতে চাই। চাকরি করতে তোকে বারণ করছি না, কিন্তু চাকরি পেতে গেলে যতটা শ্রম আর চেষ্টা করতে হবে, ততটা পরিশ্রম করার ধৈর্য কি তোর আছে? আমি চেষ্টা করব। আবির চাপা স্বরে বলতে শুরু করলো, দেখ তানভীর, আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতে বারণ করিনি। তুই যখন যা চেয়েছিস নিজের সামর্থ্য না থাকলেও কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিয়েছি। রাজনীতি করতে চেয়েছিস, আমার অনিচ্ছা সত্ত্বেও তোর খুশির জন্য রাজি হয়েছিলাম। ইদানিং তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবি না, আমি তাতেও সম্মতি দিয়েছি। এখন তুই পড়াশুনো করতে চাচ্ছিস, আমার এতেও কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো তোর নিজের উপর কনফিডেন্স আনতে হবে। যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে নিজের সাহস দিতে হবে। পারি না, মনে থাকে না, পারবো না,
এগুলো কমন কথা, কিন্তু এগুলোর সাথে আরেকটা কথা আছে। আমাকে পারতেই হবে। যদি এই কথাটা মাথায় রাখিস, তবেই তুই সফল হতে পারবি। ধৈর্য আর পরিশ্রম একদিন সফলতা এনে দেবেই। তানভীর গুরুভার কণ্ঠে বলল, আমার সিদ্ধান্ত আর নড়চড় হবে না। আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি নিয়েই ছাড়বো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর একটা কথা বলবো? বলো। বন্যার প্রতি তোর ইমোশন কি সত্যি, নাকি এতেও তুটানা আছে? এখনো সময় আছে, তুই ভেবে দেখতে পারিস। পড়াশুনো, রাজনীতি, কেরিয়ার, জব, এগুলো তোর মন পছন্দে পরিবর্তন করতে পারলেও ভালোবাসা, ইমোশন কখনো পরিবর্তন করা যায় না। বন্যার প্রতি প্রেমানুভূতি যদি না থাকে, তাহলে আগেই দূরে সরে যা। নষ্ট করলে নিজের জীবনটাই নষ্ট করিস। আর একটা নিষ্পাপ জীবনকে জড়িয়ে তাকে কষ্ট দিস না। তানভীর চিবুক নামিয়ে তপ্ত স্বরে বলল, আমি সত্যি সত্যি বন্যাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো, হয়তো তোমার মতো এত ভালোবাসতে পারি না, কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, অতীত এসে মানসিকভাবে বিরক্ত করবে না তো? আমার জীবনে অতীত বলতে কিছু নেই। আমি বর্তমান নিয়েই ভালো আছি, আর আমি বর্তমান নিয়েই ভালো থাকতে চাই। গুড। শুনলাম সেদিন তোর এক্সকে থাপ্পড় মেরেছিস। তারপর কি দেখা হয়েছিল? তানভীর আঁতকে উঠে বলল, তুমি কিভাবে জানো? আমি তো বনুকে জানাতে বারণ করছিলাম। বলে দিয়েছে তোমায়? ও আচ্ছা, তাহলে তোর বোনও জানে। এখন থেকেই আমার কাছে কথা লুকানো শেখাচ্ছিস। তুমি ভুল বুঝো না প্লিজ। ওই মেয়ের কথা শুনলে তুমি রাগ করতা, তাই বলিনি। আর আমি নিজেও ওই বিষয়টাকে পাত্তা দিতে চাইনি। কিন্তু সেদিন হাসপাতালে বন্যার সামনে জান ডাকছিল, তাই এর আগে থাপ্পড় মেরেছিলাম। আবির ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, জান? সম্পর্ক এত দূর চলে গেছিল? ছি না। এই মেয়ে জীবনেও জান ডাকেনি আমায়। তুই তোকারি করেই সময় কাটতো না, আবার জান। বন্যাকে দুদিন আমার সাথে দেখেছে, হয়তো সন্দেহ করছে, তাই এমনভাবে কথা বলছিল। আবির শান্ত স্বরে বলল, তুই কি জানিস বন্যাকে রাস্তায় ডেকে ওই মেয়ে একদিন তোর সম্পর্কে কথা বলেছে? কি? কবে? আমি কিছু শুনিনি তো। বন্যাও কিছু বলেনি। তুমি কিভাবে জানো? বন্যা কেন তোকে বলবে? বন্যা কি তোর গার্লফ্রেন্ড? প্রপোজ করেছিস ওকে? সাহসই পায় না যদি রিজেক্ট করে দেয়। কিন্তু তোমাকে ওই কথা কে বলছে? শানি বলছে। শানির বাসার কাছেই বন্যা টিউশন পড়াতে চায়। বন্যার সাথে ওই মেয়ে কথা বলার সময় শানি পাশ দিয়ে যাচ্ছিল, তখন তোর কথা শুনে দাঁড়িয়েছে। আর যতটা শুনেছে সবটাই আমাকে বলেছে। এটা তুমি আমায় আগে বললা না কেন? ওই মায়ারে এখন মাটিতে কুপোতে ইচ্ছে করছে। একেই বন্যাকে মানাতে পারছি না, তার উপর আরেক যন্ত্রণা হাজির। আমি এখন কি বলবো? তোর এক্সের কথা জানিস সে? বনু বলেছে কিনা জানি না, কিন্তু আমি এখনো কিছু বলিনি। তোর উচিত বন্যাকে সব কিছু জানানো। তারপর তোর প্রতি কী অনুভূতি প্রকাশ পায় সেটা দেখার বিষয়। আবির উঠে যেতে যেতে আবারও বলল, লাস্টবার বলছি, ডিসিশন নেওয়ার আগে আবারও ভাব। একটা মেয়ের জীবন সম্পূর্ণ তোর হাতে। তুই ভালো হলে মেয়েটা সুখী হবে, আর তুই খারাপ, মেয়ে দুঃখী। ভাব ভাব, সারা রাত ভাব। প্রয়োজনে 2 রাত না ঘুমিয়ে তারপর ভাব। আজ শনিবার। মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। চাচুর সাথে দেখা করতে আবির আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে। মূলত চাচুর মনের অবস্থা বুঝতেই আগে ভাগে এসেছে আবির। কিন্তু মোজাম্মেল খান তেমন কোনো বিষয় আলোচনা করেননি। ওনার আলোচনার টপিক প্রজেক্ট, লাভ লস আর সিফাত। চাচু কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। এই সময় অফিসে গেলেও তেমন কোনো কাজে আসবে না, তাই আর বের হয়নি। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। কিছুক্ষণ কাজ করার পর বেশ ক্লান্ত লাগছে, তাই কফি করতে নিচে যাচ্ছিল। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেঘের ফোনের রিংটোনের শব্দ শুনতে পায়। বিশেষ মনোযোগ না দিয়ে আবির নিচে চলে গেছে। কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনে কল বেজেই যাচ্ছে। আবির মেঘের রুম পেরিয়ে গেছে, কিন্তু অনবরত ফোনের শব্দে আবির অবচেতন মনে ঘুরে আসলো। মেঘ রুমে আছে কিনা দেখার জন্য উঁকি দিল। রুম সম্পূর্ণ ফাঁকা। টেবিলের উপর ফোনটা আপন গতিতে বেজেই চলেছে। আবির রুমে ঢুকে ফোনের দিকে তাকাতেই স্ক্রিনে বন্যার ছবি আর বেবি লিখে সেভ করা নাম্বারটা ভাসল। আবির ভাবল রিসিভ করে বলবে যে মেঘ রুমে নেই। আবির স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলতে নিল, তার আগেই বন্যা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, হাই ননদিনী, কি করতেছো তুমি? কতগুলো কল দিচ্ছি, রিসিভ করছিল না কেন? আমার ছোট ননদ আর দেবর কি করছে? আবির উষ্ণ স্বরে বলল, তোমার ননদিনী সম্ভবত ছাদে। আমি তোমার ভাসুর বলছি। বন্যা থতমত খেয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আবির ভাইয়া। জি। বন্যা নিজের কপাল চাপড়াচ্ছে। মুখের উপর কল কাটতে পারছে না, আবার কিছু বলতে পারছে না। বন্যা উদাসীন কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমি ভালো আছি, তবে অন্য কারোরটা জানি না। ননদিনীর খোঁজ খবর নেওয়া ভালো কথা,
কিন্তু মাঝে মাঝে নিজের বেপরোয়া জামাইয়ের খোঁজখবর একটু নিও। বন্যা মনে মনে নিজেকে ইচ্ছে মতো বকছে। প্রকাশ্যে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, ভাইয়া, আসলে ওই রকম কিছু না। আবির শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, ভালোবাসলে নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয়। আর হ্যাঁ, তোমাদের ননদ ভাবির সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবির কল কেটে সরাসরি ছাদে গেল। মেঘ গান গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে। আবির কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে করে গলা খাঁকারি দিয়ে বলল, কেউ একজন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু আজও দিল না। সে কি ভুলে গেছে? মেঘ গম্ভীর কণ্ঠে বলল, সে ভুলে যায়নি, কিন্তু। কিন্তু কি? আপনি যদি কিছু মনে করেন। আমি কিছু মনে করব না, বলুন। মেঘ চিন্তিত কণ্ঠে শোধালো, আগে এটা বলুন, ভাইয়া যে বন্যাকে পছন্দ করে এটা কি আপনি জানেন? আবিরের চিরচেনা কণ্ঠস্বরের জবাব, জানি। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করল, কবে থেকে জানেন? প্রায় 2.5 বছর হতে চলল। মেঘ হতবাক হয়ে তাকিয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া এত বছর যাবৎ বন্যাকে পছন্দ করে? হ্যাঁ। এখন বল কি করেছিস? আমি তেমন কিছু করিনি। ভাইয়া বন্যাকে পছন্দ করে এটা কয়েক মাস হলো আমি জানতে পেরেছি। তাই বোন হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আবির রাশভারী কণ্ঠে শোধালো, কি দায়িত্ব? মেঘ আস্তে করে বলল, আমি আর মিম বন্যাকে ভাবি হওয়ার জন্য প্রপোজ করেছি। আর ভাগ্যক্রমে বন্যাও রাজি হয়ে গেছে। আপনাকে ভিডিও দেখাবো নে। আবির নিরেট কণ্ঠে বলল, এজন্যই ফোনে এত যত্নের সহিত ননদিনী বলে ডাকছিল। মেঘ ভারী কণ্ঠে বলল, আপনি কিভাবে জানেন? আবির সশব্দে হেসে বলল, তোকে কল দিয়েছিল। আমি কল রিসিভ করে শুধু বলতে চেয়েছিলাম তুই ছাদে, কিন্তু তার আগেই সে সব বলে ফেলছে। তারপর? তারপর আর কি? সে যেহেতু ননদ দেবরের খোঁজ নিচ্ছে, তাই ভাসুর হিসেবে আমারও পরিচয়টা দিতে হয়। তাই দিয়ে আসছি পরিচয়। এটা কি করলেন আপনি? আবির ঠাট্টার স্বরে বলল, আমি তো কিছু করলামই না। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির মুচকি হেসে নিচে চলে গেছে। 2 দিন কেটে গেছে। আবির বন্যার ব্যাপারে তানভীরকে কিছুই জানায়নি, কারণ তানভীরকে ভাবার জন্য 2 দিন সময় দিয়েছিল। তানভীর 2 দিন পর সুন্দরভাবে তার মতামত জানিয়েছে। সে বন্যাকে ছাড়া আর কাউকে পছন্দ কিংবা ভালোবাসতে পারবে না। বন্যার জন্য সে সবকিছু করতে পারে। আরও অনেক কিছু বলেছে। আবির সব শুনে শান্ত কণ্ঠে বলল, তুই চাইলে বন্যাকে তোর মনের কথা বলতে পারিস। তানভীরকে বিস্তারিত কিছু না বললেও কিছু কথাতে টুকটাক বুঝিয়েছে। আজ সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম। মোজামেল খানের শরীর খারাপ, তাই অফিসে যাননি। তানভীর একটা কাজে বেরিয়েছে। আবিরের আব্বুর অফিসে ছোটোখাটো একটা মিটিং আছে, তাই আবিরও দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেছে। মেঘ খেতে গিয়ে দেখে টেবিল সম্পূর্ণ ফাঁকা, তাই না খেয়ে আবিরকে দেখতে গেল। আবির রুমে নেই দেখে মেঘের মনটা কিছুটা খারাপ হয়ে গেছে। আজ সকালে কল পর্যন্ত দেয়নি আবির। আবিরের খোঁজ নিতে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়েই আবিরের নাম্বারে কল দিল। আচমকা রুমের ভেতর থেকে রিংটোন বাজতেছে। পাগল তোর জন্যে রে, পাগলে মন পাগল। মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা। দূরে গেলে মন বোঝে তুই কত আপন। এই গানগুলো আমি জীবনে শুনিনি, তো ইউটিউবে একবার দেখে জাস্ট ট্রাই করলাম। কল বাজতে বাজতে কেটে গেছে। আবির রিসিভ করেনি। মেঘ দ্বিতীয়বার আবিরের নাম্বারে কল দিল। পূর্বের ন্যায় রুম থেকে একই গান বাজতেছে। মেঘ কপালে ভাঁজ ফেলে আনমনে রুমের দিকে এগিয়ে গেল। বিছানার উপর আবিরের ফোনটা পড়ে আছে। সেই ফোনেই এই গান বাজতেছে। মেঘ এগিয়ে গিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই রীতিমতো আশ্চর্য বনে গেল। মেঘ আর আবির একসঙ্গে বৃষ্টিতে ভিজছে এমন একটা ছবি ভাসছে, সাথে সোলমেট নামে সেভ করা নাম্বার। মেঘ আশ্চর্যান্বিত হয়ে মেঘ আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে আছে। মস্তিষ্কের নিউরনগুলো ছুটছে দিক বিদিক। বুকের বাঁ পাশটা অদ্ভুত অনুভূতিতে মেতেছে। অনেকদিন আগে আবির ফোনে নিজের নাম দেখার ইচ্ছে হয়েছিল মেঘের, তবে সেটা কেবলমাত্র ইচ্ছেই ছিল। এখন তার এক বিন্দুও মনে ছিল না। গত পরশুদিন রাতেও মেঘ বন্যাকে কল দিয়ে মন খারাপ করে বলছিল, আবির ভাই দেশে ফিরেছে, তবুও তাকে ভালোবাসার কথা বলছে না, প্রপোজ পর্যন্ত করছে না। বন্যা অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুমাতে বলেছে। আজ সেই আবির ভাইয়ের ফোনে নিজের নাম, ছবি আর কানের রিংটোন শুনে মেঘ নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। আনন্দে মেঘের 2 চোখ টলমল করছে। ভেতরটা আনন্দে ভরে গেছে। প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে। আচমকা আবিরের বাইকের শব্দ শুনে ফোন ফেলে মেঘ দ্রুত নিজের রুমে গেছে। আবির নিজের রুম থেকে ফোন নিয়ে মেঘের রুমের সামনে এসে থমকালো। দরজা থেকে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কল দিয়েছিলি কেন? মেঘের 2 চোখ ভেজা, চিকচিক করছে পানি।
মেঘ আবির দিকে না তাকিয়েই কাঁপা কাঁপা গলায় বলল, কে এজেন্ট কিনা জিজ্ঞেস করতে কল দিয়েছিলাম। সত্যি, নাকি অন্য কিছু বলতে কল দিয়েছিলি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, এমনিতেই কল দিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই। আবির মেঘের দিকে ভালোভাবে তাকালো। মাথায় ওড়নার দিকে মুখ ঢেকে বসে আছে। আবির মৃদু হেসে বলল, হঠাৎ লাজুক লতা সাজার কারণ কি? এমনি, আপনি অফিসে যান। এদিকে আলী আহমদ খান বারবার কল দিচ্ছেন। 11টায় মিটিং টাইম, যত দ্রুত সম্ভব যেতে হবে। আবির মেঘের থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেছে। আবির বাসা থেকে বের হতেই মেঘ বন্যার নাম্বারে কল দিল। প্রথমবার রিসিভ হয়নি। এরপর থেকে নেটওয়ার্ক বিজি, ব্যস্ত বলছে। অনেকক্ষণ ট্রাই করার পর একবার কল ঢুকেছে। বন্যা কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বেবি, তুই জিতে গেছিস। এপাশ থেকে মেঘও বলে উঠল, বেবি, আমি ওনার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি। বন্যা আর মেঘ একসঙ্গে চিল্লামিল্লি শুরু করেছে। মেঘ বলছে সে আগে বলবে, ওদিকে বন্যা বলছে বন্যা আগে বলবে। বাধ্য হয়ে মেঘের কথাই আগে শুনতে হলো। মেঘের কথা শেষ হতেই বন্যা বলে উঠল, তুই একবার বলছিলি না হয়তো আবির ভাইয়া বিদেশে যাওয়ার আগে থেকে তোকে ভালোবাসে? এটা মিথ্যা না, একদম সত্যি। আবির ভাইয়া তোকে তখন থেকেই ভালোবাসেন। তোকে কে বলছে? তোর ভাই গতকাল রাতে কল দিয়েছিল। আপু বাসায় নেই, তাই এই সুযোগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলতে পেরেছি। তোকে বিস্তারিত ঘটনা পরে বলবো। সবচেয়ে বড় কথা হলো, তোর ভাই সব কিছু জানতো। মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি এতদিন যে প্রমাণ খুঁজছিলাম, আজ সেই সব প্রমাণ পেয়ে গেছি। এখন কি করবি? মেঘ একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, এই জীবনে ওনার প্রপোজ আশা করাটা বোকামি ছাড়া কিছুই হবে না। যেহেতু আমি প্রমাণ পেয়ে গেছি, তাই আমি আজই ওনাকে প্রপোজ করব। কিভাবে? মেঘ মুচকে হেসে বলল, তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমার জন্য একটা নীল শাড়ি কিনে আনতে পারবি? তুই ওনাকে প্রপোজ করতে যাবি? হ্যাঁ, যাব। আমি এতদিন প্রমাণ খুঁজছিলাম, কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণ পাইনি। তবে আজ পেয়েছি, তাই আর ছাড়তে পারবো না। উনি বলেছিলেন উনি বাসায় ফিরলে আমি যা চাই তাই দেবে। আমি আজ ওনাকে চাইবো। আশা করি উনি আমাকে ফেরাবেন না। তুই শুধু শাড়িটা কিনে নিয়ে আয় প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসতেছি। লাভ ইউ বেবি। লাভ ইউ আমায় না বলে আমার ভাসুরকে বলিও। মেঘ লাজুক হেসে বলল, উফ, আমার না ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। বন্যা হেসে বলল, তুই রেডি হ, আমি শাড়ি কিনে নিয়ে আসছি।